শহরটা তেহরান, যেখানে চারজন নারীর জীবন কোন এক অদৃশ্য সূত্রে বাঁধা। তাদের গল্পগুলো আলাদা হলেও তাদের সবার স্বপ্ন এক, স্বাধীনতা। কিন্তু সমাজ তাদের জন্য একটা কারাগার তৈরি করে রেখেছে, যেখানে নেই কোনো পথ খোলা। হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে জেল পালানো নারীর গল্প, এক নবজাতকের কান্না আর পুলিশের তাড়া, সব যেন এক জটিল বাধা। কেন তারা এমন জীবন বেছে নিল? কোন অপরাধ তাদের এখানে এনে ফেলেছে? কি তাদের আসল পরিচয়? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা দেখতে পাবো এই চার দেয়ালের বাইরেও আরো অনেক দেয়াল আছে। এই নারীরা কি পারবে তাদের নিজস্ব বৃত্ত ভেঙে বেরিয়ে আসতে? পারবে কি একটা নতুন ভোরের দেখা পেতে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে দেখতে হবে পুরোটা। হ্যালো এভরিওয়ান, আমি ইফতি আর আপনারা দেখছেন মুভিখোর। গল্পটা শুরু হয় হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে। আমরা প্রথমেই শুনতে পাই এক নবজাতক শিশুর কান্না। সেই শব্দে বোঝা যায় নতুন একটা প্রাণ এই পৃথিবীতে এসেছে। কিছুক্ষণ পরে এক নার্স কাচের দরজা দিয়ে বাইরে তাকিয়ে ডাক দিলেন, শোলমাজের সাথে কে এসেছে? তখন বাইরে দাঁড়িয়ে থাকা এক মহিলা এগিয়ে গেলেন। তিনি শোলমাজের মা। নার্স হাসি মুখে খবর দিলেন, আপনার মেয়ে একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে। এটা আনন্দের খবর। কথা বলে নার্স আবার দরজাটা বন্ধ করে ভেতরে চলে গেলেন। কিন্তু শোলমাজের মা যেন বিশ্বাস করতে পারছিলেন না। তিনি আবার দরজায় কড়া নাড়লেন। আবার আরেকজন নার্স এসে দাঁড়ালেন। শোলমাজের মা সাবধানে জিজ্ঞাসা করলেন, আমার মেয়ে ছেলে হয়েছে না মেয়ে? নার্স শান্তভাবে বললেন, মেয়ে হয়েছে। এই কথা শুনে শোলমাজের মা খুশি হলেন না, বরং মুখটা মলিন হয়ে গেল। তিনি বললেন, কিন্তু আল্ট্রাসাউন্ড করার সময় তো আমাদের বলা হয়েছিল ছেলে হবে, তাহলে হঠাৎ করে মেয়ে হলো কিভাবে? নার্স খুব শান্ত স্বরে উত্তর দিলেন, আল্ট্রাসাউন্ড সবসময় সঠিক হয় না, অনেক সময় ভুল ফলাফলও আসে। কিন্তু শোলমাজের মা চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভয় বললেন, যদি সত্যি মেয়ে হয় তাহলে আমার মেয়ের স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেবে, কারণ তারা ছেলে চেয়েছিল। এই ভয় আর দুশ্চিন্তা তার চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছিল। ঠিক তখনই শিশুটির বাবার পরিবার হাসপাতালে এসে পৌঁছায়। তারা শোলমাজের মায়ের কাছে খবর জানতে চাইল, কিন্তু তিনি কিছুই বললেন না, কারণ তার মন এখনো মানতে চাইছে না যে মেয়ে হয়েছে। তিনি ভেবেই বসে আছেন হয়তো ছেলে হয়েছে, তাই তিনি কোনো উত্তর না দিয়ে সেখান থেকে নিচে নেমে গেলেন। হাসপাতালের নিচতলায় তার দেখা হলো এক তরুণীর সাথে, যিনি শোলমাজের বোন। শোলমাজের মা যখন তাকে জানালেন যে শিশুর মেয়ে হয়েছে, তখন বোনটা ভীষণ অবাক হয়ে গেল। তার চোখে মুখে অবিশ্বাসের ছাপ ফুটে উঠল। শোলমাজের মা তখন তাড়াহুড়ো করে বললেন, তুমি তোমার মামাকে ফোন করে খবরটা দাও। মামা বলতে শোলমাজের বাবা। তখনই শোলমাজের বোন হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তায় গেল। কাছে একটা ফোন বুথ ছিল, সে সেখান থেকে ফোন করার জন্য এগিয়ে গেল। সিনেমার ওই দৃশ্য দেখা যায়, আগে থেকে তিনজন মহিলা ফোনে কথা বলছে। তাদের কথাবার্তায় বোঝা যায় আসলে তারা জেল থেকে পালিয়ে এসেছে। তারা খুব ভয়ে আছে, কারণ হয়তো তাদের ফোনে কোনো সাড়া মেলেনি বা কারোর সাথে ঠিকভাবে যোগাযোগ করতে পারছে না। এই তিন মহিলার একজনের নাম মাইদে। সে একটু চিন্তিত হয়ে নার্গিসের কাছে বলে, তোর এই সোনার চেনটা আমাকে দে, এটা বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে। সেই টাকা দিয়ে আমরা তিনজন মিলে নার্গিসের গ্রামে যেতে পারবো। মানে টাকা না থাকায় তাদের কোনো রাস্তা খোলা নেই, তাই চেন বিক্রি করার সিদ্ধান্ত নেয়। এরপর দেখা যায় মাইদা একটা দোকানে যায় চেনটা বিক্রি করতে, কিন্তু ঠিক সেই সময়ে পুলিশ সেখানে পৌঁছে যায় আর মাইদাকে ধরে ফেলে। পুরো ঘটনাটা খুব হঠাৎ ঘটে যায়। এটা দেখে ভয় নার্গিস আর আরিজু দৌড়ে একটা গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। তারা কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ভেতরে ভেতরে খুব ভয় পাচ্ছে। পালানোর পর নার্গিস হতাশে বলে, এখন আমরা রোজিলেক কিভাবে যাব? আমাদের কাছে তো টিকিট কেনার মতো টাকা পর্যন্ত নেই। তখন আরিজু একটু সাহস দেখিয়ে বলে, চিন্তা করিস না, আমি কোনো না কোনো ব্যবস্থা করব। এরপর আরিজু একটা ছোট্ট দোকানে ঢোকে। সেখানে ফোন করার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করেও কল কানেক্ট হয় না। ফোনে সিগন্যাল না থাকায় সে বিরক্ত হয়ে যায়। তখন সে একটা সিগারেট বের করে সেটা আগুন ধরায়, কিন্তু দোকানদার তাড়াতাড়ি করে তাকে সাবধান করে দিয়ে বলে, এখানে আগুন জ্বালিও না, কেউ দেখে ফেললে বিপদ হবে। দোকানদারের এই কথা শুনে দুজন আবার দোকান থেকে বেরিয়ে আসে। এখানে বোঝা যায় তাদের পথ একেবারে সহজ নয়। টাকা নিয়ে পুলিশ পেছনে লেগেছে, আবার যোগাযোগ করার উপায়ও নেই। সবকিছু মিলে তাদের অবস্থা খুব জটিল হয়ে গেছে। তারা দুজন ধীরে ধীরে একটা ছবি আঁকার দোকানে ঢোকে। দোকানটা ছোট, চারপাশে রঙের গন্ধ, দেয়ালে ঝুলছে আঁকা ছবিগুলো। ভেতরে গিয়ে আরিজু দোকানদারকে জিজ্ঞাসা করে, আমরা আব্দুল্লাহ নামের একজনকে খুঁজছি, আপনি কি তাকে চেনেন? দোকানদার মাথা নেড়ে উত্তর দিল, না, আমি এমন কাউকে চিনি না। এই উত্তর শুনে আরিজু আর নার্গিস একে অপরের দিকে তাকায়, যেন বিভ্রান্ত হয়ে গেছে। আসলে তারা একটা সূত্রের খোঁজে এসেছে, কিন্তু সেটাই যেন মিলছে না। এখানে আমরা একটা বড় তথ্য জানতে পারি। সেদিন যখন তারা জেল থেকে পালিয়েছিল, তখন শুধু তারা দুজন নয়, আরো একজন মেয়ে পালিয়েছিল, যার নাম পরি। জেলের ভেতরেই পরি তাদের বলেছিল যে বাজারে তার বাবার একটি দোকান আছে। আরিজু আর নার্গিস ভেবেছিল হয়তো এই দোকানটাই সেটা, কিন্তু দোকানদার স্পষ্ট করে জানিয়ে দিল এখানে আব্দুল্লাহ নামে কেউ নেই, এমনকি পরি নামের কোনো মেয়েকেও সে চেনে না। তাদের জন্য সময়টা খুবই বিপজ্জনক, কারণ চারিদিকে পুলিশ তাদের খুঁজছে। রাস্তায়, দোকানে, এমনকি বাজারের ভিড়ের মধ্যেও পুলিশ তাদের ছবি নিয়ে ঘুরছে।
তাই প্রতিটা পদক্ষেপে আরিজু আর নার্গিসকে খুব সাবধানে থাকতে হচ্ছে। সামান্য ভুল করলেই ধরা পড়ে যাবে। এই সময় নার্গিস একখানা ছবি দোকানদারকে দেখায়। ছবিটা দেখিয়ে সে একটু হেসে বলে, দেখো আমার গ্রামটা ঠিক এই ছবির মতো, বরং এর থেকেও সুন্দর। যদি আমরা কোনোভাবে সেখানে পৌঁছাতে পারি তাহলে আমাদের সব কষ্ট মিটে যাবে। নার্গিসের চোখে তখন এক ধরনের আশা, যেন তার ভেতরে এখন নতুন একটা জীবনের স্বপ্ন বেঁচে আছে। দোকানদার তাদের দিকে তাকিয়ে হালকা করে ইশারা করলো। সে বলল, সামনে যে ম্যাগাজিনের দোকানটা আছে সেটা হয়তো আব্দুল্লাহ নামে কারোর হতে পারে। কথা শুনে আরিজু দেরি না করে সেই দোকানের দিকে ছুটে যায়। দোকানে গিয়ে দেখে ভেতরে এক তরুণ ছেলে কাজ করছে। আরিজু জিজ্ঞাসা করে, এই দোকানের মালিক কি আব্দুল্লাহ? ছেলেটা অবাক হয়ে উত্তর দিল, না, এখানে তো এমন কেউ নেই, আর পরিণামের কোনো মেয়েকেও আমি চিনি না। এই কথার পর আরিজুর মুখে হতাশা ভর করে। এত ঘোরাঘুরি করার পরও তারা কোনো সাহায্য পাচ্ছে না। সময় ক্রমেই কমে আসছে, চারিদিকে বিপদ, অথচ ভরসা করার মতো কাউকে পাচ্ছে না। কিছুক্ষণ পর আমরা দেখি তারা হাঁটতে হাঁটতে একটা পুরনো কারখানার সামনে এসে দাঁড়ায়। কারখানার বড় গেট, ভেতর থেকে আসছে মেশিনের আওয়াজ। মনে হয় এখানে আরিজুর কোনো পরিচিত কাজ করে, তাই হয়তো সে ভাবছে এখান থেকে কিছু টাকা জোগাড় করা যাবে। আরিজু নার্গিসকে বলে, তুমি বাইরে অপেক্ষা করো, আমি ভেতরে যাচ্ছি। যদি টাকা জোগাড় করতে পারি তাহলে আজ রাতেই আমরা এখান থেকে চলে যাব। নার্গিস চুপচাপ দাঁড়িয়ে থাকে। চারপাশে তাকিয়ে সে ভয়ের সঙ্গে বুঝতে পারে তাদের প্রতিটা মিনিট যেন মৃত্যুর সঙ্গে লুকোচুরি খেলা করছে। আরিজু তখন ধীরে ধীরে কারখানার ভেতরে অদৃশ্য হয়ে যায়। নার্গিস অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আরিজুর জন্য অপেক্ষা করছিল। চারপাশে অন্ধকার, ভীষণ ভয় লাগছিল তার। চারিদিকে শুধু পুলিশের টহল আর কড়া নজরদারি। মনে হচ্ছিল এখনই হয়তো কেউ এসে তাকে ধরে ফেলবে। এই ভয় নিয়ে দাঁড়িয়ে থাকার সময়টা তার কাছে অনেক বড় মনে হচ্ছিল। অবশেষে কিছুক্ষণ পর আরিজু বাইরে বের হলো। তার হাতে টাকা ছিল, কিন্তু নার্গিসকে সে কিছুই বলল না। এই টাকা কোথা থেকে এলো, কার কাছ থেকে নিল, কিছুই জানালো না। শুধু চুপচাপ হাঁটতে হাঁটতে নার্গিসকে নিয়ে গেল বাস স্টপে। সেখানে গিয়ে সে টাকাটা নার্গিসের হাতে ধরিয়ে দিল, যেন নার্গিস নিজের গ্রামে ফিরে যেতে পারে। কিন্তু নার্গিস চাই যে আরিজুও তার সঙ্গে যাক। সে চেয়েছিল নতুন করে দুজন মিলে একটা শান্তির জীবন শুরু করতে, কিন্তু আরিজু একেবারেই রাজি হলো না। তার মনে হচ্ছিল, আমি যেখানে যাই না কেন কোনো জায়গায় বদলাবে না, সব জায়গায় একই রকম কষ্টে ভরা, আমি সুখী হতে পারবো না, বরং এখানে একা থাকি। এই কথা শুনে নার্গিসের ভীষণ খারাপ লাগলো, কারণ জেলে থাকাকালীন তারা দুজনে একসাথে অনেক কষ্টের সময় পার করেছে, একে অপরের সঙ্গে কিছু সাহস পেয়েছিল। তাই আলাদা হয়ে যাওয়ার কথাটা নার্গিসকে ভিতর থেকে ভেঙে দিল। এরপর নার্গিস একা বাসে উঠে বড় একটা বাস স্টেশনে চলে যায়, কারণ সেখান থেকে তার গ্রামের জন্য বাস ছাড়বে। স্টেশনে পৌঁছে সে সোজা টিকিট কাউন্টারে যায়, কিন্তু কাউন্টারের লোকটি তাকে টিকিট দিতে অস্বীকার করে। সে বলে, তোমার কোনো পরিচয়পত্র আছে, কোনো প্রমাণ? নার্গিসের কাছে কিছুই ছিল না, না ছিল জাতীয় পত্র, না কোনো স্টুডেন্ট আইডি, তার পাশে কেউ অভিভাবকও নেই। তার বয়স তখন মাত্র 18 বছর। একটা মেয়ের এমনভাবে ভ্রমণ করাটা কাউন্টারের লোকটার কাছে অস্বাভাবিক লেগেছিল। নার্গিস অনেক বোঝায়, বারবার অনুরোধ করে। শেষে কাউন্টারের লোকটা একটু দয়া দেখিয়ে তাকে একটা টিকিট দেয়। সেই টিকিটটা হাতে পেয়ে নার্গিসের মনে হলো অন্তত এবার সে বাড়ি ফেরার একটা রাস্তা পেল। নার্গিস তখন বাসটার কাছে গেল। সে ড্রাইভারকে জিজ্ঞাসা করলো, ভাইয়া বাস কয়টায় ছাড়বে? ড্রাইভার উত্তর দিল, আরো 10 মিনিট পরে ছাড়বে। এর জন্য নার্গিস বলল, আমার একটু কাজ আছে, আমি তাড়াতাড়ি সেরে আসছি। ড্রাইভার একটু বিরক্ত নিয়ে বলে দিল, 10 মিনিটের মধ্যে এসে পড়বেন, না হলে আমি কারোর জন্য অপেক্ষা করব না। নার্গিস তখন দ্রুত পাশের একটা কাপড়ের দোকানে ঢুকে গেল। হয়তো সে কারোর জন্য একটা উপহার কিনতে চেয়েছিল। দোকানে গিয়ে সে একটা শার্ট বেছে নিল। শার্টটা কিনে যখন সে আবার বাস স্টেশনে ফিরল, তখন সে এক অবাক করা দৃশ্য দেখল। পুলিশ পুরো বাসটার তল্লাশি করছে, প্রতিটা যাত্রীর ব্যাগ খুলে খুলে চেক করা হচ্ছে। নার্গিস এটা দেখে ভয় জমে গেল। সে ভাবলো, এখন যদি আমায় জিজ্ঞাসা করে বা ব্যাগ ঘাটাঘাটি করে তাহলে সমস্যা হবে। তাই কোনো কিছু না ভেবেই সে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। এবার তার মাথায় এলো, এখন তার বাসে ওঠা যাবে না, বাস স্টেশনে ফেরা যাবে না। সে চিন্তা করলো, আরিজুর কাছে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। নার্গিস খুঁজতে খুঁজতে আবার সেই কারখানায় গেল, যেটা আরিজু তাকে একদিন টাকা আনতে নিয়ে গিয়েছিল। ভেতরে গিয়ে সে দেখলো সেখানে আসলে সেলাইয়ের কাজ হয়। চারিদিকে অনেক পুরুষ বসে কাজ করছে। এর ভেতর একজন মহিলা ওখানে ছিল। নার্গিস এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, আপনি কি আরিজুকে চেনেন? কিন্তু সেই মহিলা অবাক হয়ে বলল, না, আমি আরিজু নামের কাউকে চিনি না। এবার নার্গিসের ভেতরটা আরো ভয়ে ভরে গেল। সে বুঝতে পারছিল না কাকে বিশ্বাস করবে। দ্রুত কারখানা থেকে বেরিয়ে সে ছুটে গেল সেই ম্যাগাজিনের দোকানে। এখানেই তো তারা প্রথমবার পরীর খোঁজে এসেছিল। নার্গিস দোকানে ঢুকে সে ছেলেটির কাছে আবার পরীর কথা জিজ্ঞাসা করলো। এবার ছেলেটি কিছুটা নরম হলো। এখানে দর্শকরা জানতে পারে একটা নতুন তথ্য, এই দোকানটা আসলে পরীর বাবার। প্রথমবার ছেলেটি মিথ্যা বলেছিল। কেন? কারণ পরীর বাবা কাউকে কোনো তথ্য দিতে নিষেধ করে রেখেছিল।
কিন্তু এবার ছেলেটি নার্গিসকে সাহায্য করলো। সে একটা দিক নির্দেশনা দিল, এখান থেকে ডান দিকে যাও, তৃতীয় গলিতে মোড় নেবে, তারপর যে প্রথম বাড়িটা পাবে সেটাই পরীর বাড়ি। কোনোভাবে নার্গিস সেই ঠিকানায় পৌঁছালো। দরজায় কড়া নাড়লে একজন লোক দরজা খুলল। যখন নার্গিস তাকে পরীর কথা জিজ্ঞাসা করলো, তখন সেই লোকটা তার উপর চিৎকার করতে লাগলো যে এই নামে এখানে কেউ থাকে না, আর পরী তাদের জন্য মরে গেছে। এখানে আমরা জানতে পারলাম যে এই লোকটা পরীর বাবা এবং সে নার্গিসকে সেখান থেকে তাড়িয়ে দিল। নার্গিস দুঃখ পেয়ে চলে গেল। তখনই সেই দুই লোক এলো। তারা পরীর ঘরে জোর করে ঢোকার চেষ্টা করছিল। এই দুজন ছিল পরীর ভাই। এরপর ঘরের ভিতর থেকে একটা মেয়ে বেরিয়ে এলো। আমরা জানতে পারলাম যে এ হলো পরী, যে ঘরের মধ্যে লুকিয়েছিল। তার দুই ভাই তাকে বাড়ি থেকে বের করে দেয়। তারা চাইছিল না যে জেল থেকে পালিয়ে আসা একটা মেয়ে তাদের বাড়িতে থাকুক। পরীর ছোট বোন তার ব্যাগ নিয়ে বাইরে চলে আসে। পরী দৌড়ে একটা গাড়ির কাছে যায় আর তার বোনকে বিদায় জানায়। সে বলে যদি আবার সময় পায় তাহলে সে অবশ্যই তার সাথে দেখা করতে আসবে। এরপর সে সেই গাড়িতে করে চলে যায়। সে বুঝতে পারছিল না কোথায় যাবে। একটা জায়গায় সে গাড়িটা থামিয়ে দেয়। সে একটা থিয়েটারের বাইরে যায়। তখনই হঠাৎ তার বমি হতে শুরু করে, হয়তো তার শরীর খারাপ। এখানে পরী মুনির নামের এক মহিলার সাথে দেখা করতে এসেছিল, যে 1 বছর আগে তার সাথে জেলে ছিল। মুনিরের সাজা 1 বছর আগেই শেষ হয়ে গেছে, তাই সে এখানেই টিকিট কাউন্টারে কাজ করে। তারা দুজন দুজনকে দেখে খুব খুশি হয়। পরী তাকে বলে যে সে জেল থেকে পালিয়ে এসেছে। একটা দল পালিয়েছে আর সেও তাদের সাথে পালিয়ে এসেছে। এখানে আমরা জানতে পারলাম যে সে নার্গিস আর আরজের কথাই বলছিল। এখানে পরী আলহাম এর কথা জিজ্ঞাসা করে, যে তাদের সাথে জেলে ছিল, কিন্তু সে বেশ কিছুদিন আগেই ছাড়া পেয়ে গেছে, হয়তো 5 বছর আগে। মুনির জানায় যে সে 1 বছর আগে আলহামের সাথে দেখা করেছিল, কিন্তু এখন সে ঠিক কোথায় আছে তা সে জানে না। তবে সে হয়তো কোনো হাসপাতালের নার্সের কাজ করে। মুনির এটাও জানায় যে যখন সে জেলে গিয়েছিল তখন তার স্বামী আরেকটা বিয়ে করেছিল, কিন্তু মুনিরের এই নিয়ে কোনো দুঃখ নেই, কারণ জেলে থাকার সময় তার দ্বিতীয় স্ত্রী 4 বছর ধরে তার সন্তানদের দেখাশোনা করছিল। এখন তারা সবাই এক বাড়িতে একসাথে থাকে। এরপর মুনির তাকে তার গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায়, যেটা তার বাড়ির পথেই পড়ে। সে পরীকে হাসপাতালের বাইরে নামিয়ে দেয়। এটা সেই হাসপাতাল যেখানে আলহাম নার্সের কাজ করে। যাওয়ার সময় মুনির পরীকে কিছু টাকা দিতে চেয়েছিল, কিন্তু পরী তা নিতে রাজি হয়নি। এরপর পরী রিসেপশনে গিয়ে আলহামের নাম বলে, কিন্তু সেই ব্যক্তি জানায় যে এই নামে কেউ এখানে কাজ করে না। পরী তাকে আবার দেখতে বলে। সে ব্যক্তি আবার দেখে জানায় যে আলহাম নাইট শিফটে আছে আর সে তাকে ইমার্জেন্সি রুমে পাবে। সেখানে সে আলহামের সাথে দেখা করে। তারা দুজন দুজনকে দেখে খুব খুশি হয়, কারণ তারা জেলে একসাথে অনেক সময় কাটিয়েছিল। সেখানে তারা ভালো মন্দ দুটো সময় একসাথে ছিল। আলহামের জিজ্ঞাসা করার পর পরী জানে যে এই জায়গার ঠিকানা তাকে মুনির দিয়েছে, আর সে আলহামকে তার বিয়ের জন্য অভিনন্দন জানায়। আলহাম জানায় যে সে এই হাসপাতালের একজন ডাক্তারকে বিয়ে করেছে। পরীকে দেখে মনে হচ্ছিল যে সে কোনো একটা কাজের জন্য এখানে এসেছে, কারণ 5 বছর পর একজন বন্দির সাথে এভাবে দেখা করতে আসার পেছনে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে। তবে সে এখন এই ব্যাপারে কিছু বলেনি। এখানে আমরা জানতে পারলাম যে আলহামের অতীত সম্পর্কে এই হাসপাতালের কেউ জানে না, এমনকি তার স্বামীও না। সে এটাও জানে যে জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকে সে তার বাবা মায়ের সাথে দেখা করেনি। তবে আলহাম তার এই জীবনে বেশ খুশি, কারণ তার স্বামী একজন ভালো মানুষ, ভালো পরিবারের ছেলে। এখন আলহামের একটা বাড়ি, একটা পরিবার আর একটা মেয়ে আছে, যে তার স্বামীর প্রথম স্ত্রী ছিল। এর চেয়ে বেশি একজন মানুষের জীবনে আর কি বা চাই। আলহামের স্বামী তার অতীত সম্পর্কে জানে না, এই ভয় তার মনে সবসময় থাকে। সে ভাবে যে যেদিন তার স্বামী আলহামের সত্যিটা জানতে পারবে সেদিন কি হবে, সে কি তাকে ছেড়ে চলে যাবে। সেখানে পরী তার কাছে সাহায্য চায়। আলহাম কিছু বুঝতে পারে না। পরী তাকে জানায় যে সে 4 মাসের গর্ভবতী আর এই বাচ্চাটা সে নষ্ট করতে চায়। সে অনেক জায়গায় গর্ভপাতের কথা বলেছে, কিন্তু কোথাও সফল হয়নি। এখন সে আলহামের কাছে একটা শেষ আশা নিয়ে এসেছে। এই কথা বলার সময় পরীর মুখে একটি স্পষ্ট দুঃখ দেখা যায়। সে বুঝতে পারছিল না যে কি করবে। আলহাম তাকে লকার রুমে অপেক্ষা করতে বলে। পরী সেখানেই তার জন্য অপেক্ষা করতে থাকে। সেখানে বেশ কয়েকজন নার্স হাসছিল। তাদের মধ্যে একজন আলহামের স্বামী সম্পর্কে কথা বলছিল। একজন নার্সকে জিজ্ঞাসা করার পর জানা গেল যে আলহাম ইমার্জেন্সি ওয়ার্ডে আছে। সে দেখে যে আলহাম তার স্বামীর সাথে অপারেশন থিয়েটারে ছিল। তাকে দেখতে পেয়েই আলহাম বাইরে চলে আসে। আলহাম খুব ঘাবড়ে গিয়েছিল। সে পরীকে জিজ্ঞাসা করে যে তার স্বামী তাকে দেখে ফেলেছে কিনা। সে পরীকে আবার লকার রুমে অপেক্ষা করতে বলে। কিছুক্ষণ পর আলহাম লকার রুমে আসে। সে পরীকে জানায় যে তার গর্ভপাত এখানে হতে পারে না, কারণ সে ইতোমধ্যে 4 মাসের গর্ভবতী। বাবার অনুমতি আর কাগজপত্র ছাড়া এটা সম্ভব না। পরী তাকে চাপ দেয় যে সে তার স্বামীর সাথে এই ব্যাপারে কথা বলুক। তার স্বামী একজন ডাক্তার, সে নিশ্চয়ই কোনো একটা পথ বের করতে পারবে। কিন্তু আলহাম তার স্বামীর সাথে এই ব্যাপারে কথা বলতে চায় না। সে চায় না যে একটা ছোট্ট ভুলের কারণে তার অতীত তার স্বামীর সামনে চলে আসুক। পরী খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। আলহাম তাকে কিছু টাকা দিতে চেয়েছিল, কিন্তু পরী তা নিতে রাজি হয়নি। পরী তার দিকে তাকিয়ে বলে যে সে অনেক বদলে গেছে। জেলে থাকাকালীন আলহাম তার প্রতি যে উপকার করেছিল তা হয়তো সে ভুলে গেছে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। আলহামকেও খুব দুঃখী দেখাচ্ছিল।
সম্ভবত তারও তার সুখী পরিবার হারানোর ভয় ছিল। পরি সেখান থেকে একটা ফোন বুথে চলে আসে। রাতে তার থাকার কোনো জায়গা ছিল না, সে তার বাড়িতে ফিরে যেতে পারছিল না। আত্মীয় স্বজনরাও তার জেলে যাওয়ার খবর জানতো, তাই তারাও তাকে আশ্রয় দেবে না। তখনই সেখানে পুলিশ আসে। তাদের দেখতে পেয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। পালানোর পর আবার তার বমি হতে থাকে। রাতে যাওয়ার সময় সে রাস্তায় একটা পুতুল পড়ে থাকতে দেখে। একটু দূরে সে একটা মেয়েকে তার মায়ের সাথে দেখে। সে পুতুলটা নিয়ে গিয়ে তাদের গিয়ে দেয়। পরি সেই মহিলাকে হোটেলের ঠিকানা জিজ্ঞাসা করে, কারণ রাতে তার থাকার একটা জায়গা দরকার ছিল। সে মহিলা অন্যদিকে ইঙ্গিত করে হোটেলের রাস্তাটা দেখায়, যেটা তার ঠিক পেছনেই ছিল। কিন্তু পরি দেখে হোটেলের রিসেপশনে একজন অফিসার দাঁড়িয়ে আছে, আর পরির কাছে আইডি কার্ডও নেই, তাই সে সেখানে যায় না। তখন তার নজর বাইরের সেই ছোট্ট মেয়েটির দিকে যায়, যাকে সে একটু আগে পুতুলটা দিয়েছিল। সেই মেয়েটির সাথে তার মা ছিল না। এটা দেখে পরির কাছে খুব অদ্ভুত লাগে যে এত রাতে কোনো মা কিভাবে তার বাচ্চাকে একা রেখে যেতে পারে। সেই মহিলার ব্যাগটাও সেখানে ছিল। পরি মেয়েটির কাছে যায় আর তার মায়ের কথা জিজ্ঞাসা করে, কিন্তু মেয়েটি কিছু বলতে পারে না আর কাঁদতে থাকে। সেখানে একজন বেলুন বিক্রেতাও ছিল, তারাও মেয়েটিকে দেখে চিন্তা হয়। তখনই পরি একটা গাড়ির পেছনে তার মাকে লুকিয়ে থাকতে দেখে। সে তার কাছে চলে যায়। আমরা দেখতে পাই যে মেয়েটি সেই বেলুনওয়ালার কাছেই ছিল, যে তার মাকে খুঁজছিল। মেয়েটি তার মায়ের জন্য কাঁদতেই থাকে। সেখানে সেই মহিলা পরীকে সব কথা জানায়। সে তার বাচ্চাকে ইচ্ছাকৃতভাবে একা রেখে গিয়েছিল, যাতে বাচ্চাটা একটা ভালো পরিবার পায়, কারণ সেই মহিলার বেঁচে থাকার জন্য কিছুই ছিল না। সে ভেবেছিল হয়তো কেউ তা কিভাবে একা থেকে দত্তক নেবে, আর হয়তো সময় গেলে সে তার মাকেও ভুলে যাবে। এইসব কথা বলার সময় কাটা দিচ্ছিল। এরপর একটা অফিসার সেই মেয়েটিকে তার সাথে করে নিয়ে যায়। পরি সেখান থেকে চলে যায়। আমরা দেখি মেয়েটির মা একাকী রাস্তায় হাঁটছে। একজন ব্যক্তি তাকে তার গাড়িতে লিফট দেয়। এখানে সেই মহিলা জানতে পারে যে এই ব্যক্তি একজন আন্ডারকভার অফিসার। সেই অফিসারের মনে হয়েছিল যে মহিলাটা একজন পতিতা, কিন্তু সেই মহিলা কোনোভাবেই তার গাড়ি থেকে পালিয়ে যায়। আমরা দেখি যে তারা আরেকজন মহিলাকে ধরে রেখেছে, যে একজন পতিতা। এরপর অফিসাররা তাকে তাদের গাড়িতে বসায়। তারপর তাকে গাড়িতে করে জেলে নিয়ে যেতে শুরু করে। কিন্তু সেই মহিলার চেহারা দেখে আমাদের মনে হয় যে তার ভেতরে অনেক রহস্য লুকিয়ে আছে, যার অতীত খুব ভয়ঙ্কর, তবে আমরা কোনো স্পষ্ট তথ্য পাই না। এরপর সে তার ব্যাগ থেকে একটা সিগারেট বের করে ধূমপান করতে শুরু করে। যেমনটা আমরা জানি, ইরানের পতিতাবৃত্তি আর ধূমপান দুটোই অবৈধ। এরপর সেই মহিলাকে একটা সেলে বন্ধ করে দেয়া হয়। মহিলাটি তার সেলের জানালায় টোকা দিয়ে অফিসারকে বলে যে তার ওষুধ তার ব্যাগে আছে, কিন্তু সে অফিসার তার কথা শোনে না আর বলে যে পরে চিফের সাথে কথা বলতে। এরপর সেই মহিলা জানলা দিয়ে বাইরে দেখতে থাকে। বাইরে তখন প্রবল বৃষ্টি হচ্ছিল। সেই সেলে আরো কয়েকজন মহিলা ছিল। তখন একজন অফিসার এসে জানালার কাছে সোলমাজ গোলামি নামটা ধরে ডাক দেয়। সেই মহিলা বলে, এখানে কোনো সোলমাজ গোলামি নেই। এখানে আমরা জানতে পারলাম যে এই মহিলাটির নাম সোলমাজ গোলামি। গল্পটা এই দৃশ্যে শেষ হয়। বন্ধুরা, এই গল্পের আসল অর্থ এবং সারমর্ম গল্পের শেষে লুকিয়েছিল। বন্ধুরা, সোলমাজ গোলামি কে তা জানতে হলে আপনাদের গল্পের শুরুতে ফিরে যেতে হবে। যখন গল্পটা শুরু হয়েছিল তখন যে মহিলা হাসপাতালে একটা মেয়েকে জন্ম দিয়েছিল, সে এই সোলমাজ গোলামি। কিন্তু সে এখানে কিভাবে পৌঁছালো, এই প্রশ্নের উত্তর আপনারা পুরো গল্পের সময় পেয়ে গেছেন। সাজা ভোগ করা প্রতিটি মহিলার অতীত এমনই, যাদের সমাজ কোনো না কোনোভাবে নির্যাতন করেছে। সমাজে তারা সেই সম্মান পায়নি যার তার প্রাপ্য ছিল। এইসব থেকে বঞ্চিত হয়ে তারা এমন কিছু পদক্ষেপ নিয়েছে যার কারণে তাদের জীবন হঠাৎ করে বদলে গেছে। এই ছবিতে সবার গল্প অসম্পূর্ণ রয়ে গেছে, যেমন নার্গিস, পরি আর সোলমাজের। পুরো ইতিহাস দেখলে জানা যায় যে ইরানি মহিলারা ইরানি সমাজে অনেক ভূমিকা পালন করেছে এবং অনেকভাবে অবদান রেখেছে। ঐতিহাসিকভাবে প্রথা ছিল যে মহিলাদের বাড়ির কাজ আর বাচ্চাদের দেখাশোনার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। পাহলবি যুগের সময় মহিলাদের জীবনে একটা বড় সামাজিক পরিবর্তন এসেছিল, যেমন বোরকা নিষিদ্ধ করা, ভোট দেওয়ার অধিকার, শিক্ষার অধিকার আর পুরুষ ও মহিলাদের জন্য সমান বেতন। 1979 সালে ইসলামিক বিপ্লবের পর গৃহীত ইরানের সংবিধানের 20 নম্বর ধারা, যা পুরুষ ও মহিলাদের জন্য সমতা ঘোষণা করে, আর 21 নম্বর ধারার সাথে সাথেই সংসদ দ্বারা গৃহীত কিছু আইন মহিলাদের পক্ষে ছিল, যেমন মহিলাদের গাড়ি চালানো, সরকারি পদ গ্রহণ করা আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অনুমতি। ইসলামিক বিপ্লবে মহিলারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, আর যখন তারা জনসংগ্রামের মধ্যে থাকে তখন মুখ ও হাত ছাড়া সব চুল ও ত্বক ঢেকে রাখতে হয়। যদি জনসংগ্রামের মধ্যে এই নিয়মগুলো মেনে চলা না হয় তাহলে আইন অনুযায়ী তাদের শাস্তি দেয়া হতে পারে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে ইরানি মহিলারা সরকারি নীতিগুলোর বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছে। এর মাধ্যমে তারা তাদের অধিকার আর স্বাধীনতা ফিরিয়ে চায়। এর জন্যই ইরানি মহিলারা অনেক বিদ্রোহী দলও তৈরি করেছে। বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরের ভিডিওতে এক নতুন ব্যাখ্যা নিয়ে দেখা হবে। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।